তো তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? বর বউয়ের দিকে কেন আগায় জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই। আমার আদর চাই এখন। আমি তোমাকে বর হিসেবে মানি না। প্লিজ, তুমি আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভয় একটু লাগবেই। আজকে যদি আদর করি, পরে আর ভয় লাগবে না। কাছে আসেন না ভাবি। ও ভাবি। ঈশান, আমি তোমার ভাবি হই। প্লিজ, এরকম কিছু করো না। তা না হলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। প্লিজ, আমার সাথে এমন কিচ্ছু করো না। ভাবি, ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি, তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আহ? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবো বলার জন্য? হ্যাঁ, আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না। তা না হলে আমি সত্যি এখন চিৎকার করব আর কান্না করে দিব। বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতেছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতেই পারি। আর আপনি চিৎকার করলে তাতে কেউ আসবে না। সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা, ভাইয়া কি আপনাকে আদর করেনি? নাকি যে আপনি ব্যথা পাবেন কোনটা? নাকি আপনি এখনো ভার্জিন আছেন? আমার তো মনেই হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথে সব হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সি ঈশান, তুমি এসব কি বলতেছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই? তুমি এগুলো আমাকে নিয়ে কি করে চিন্তা করতে পারো? আপনি আমাকে যা বাবার ভাবতে পারেন। তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট। তাছাড়া ভাইয়ার সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একবার এইসব উল্টাপাল্টা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। সেটা কি খুব ভালো হবে? তাহলে তার সাথে কিছু হয়নি? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেব সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার বর, তাই না? তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? হ্যাঁ, আমি তো আপনাকে ভালোবাসি। এখন আপনি থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দেবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবি বলেন? হ্যাঁ, আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন। তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি, হ্যাঁ, যার জন্য আপনি আমাকে এমন করে দূরে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা ঘোষণা করছো, তারপর এরকম করে তুমি ফাসলামি করতেছো। তুমি কি খেয়েছো আমাকে একটু বলবে? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না। তাই প্লিজ, তুমি এরকম কথা না বলে আমাকে বলো কি হয়েছে। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুটহাট বাসর করে এসে এরকম করা শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? নিজের বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে? আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর আজকে আপনাকে পুরো আমার বউয়ের মতো লাগছে। বউয়ের মতো কি? আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করার কি আছে? এখনকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ের সাথে তো আপনার সবই হওয়ার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ের বিয়ে হয়েছিল। তাহলে আপনাকে কিভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? হ্যাঁ, তুমি আমাকে যেমনটা ভাবছো আমি এমনটা বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া এক তো আমার সাথে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে তেজ্যপুত্র করে দিয়েছিল দেখি আমাদের বিয়ে হয়েছিল। আমি বিয়ের 1 মাস পর জানতে পেরেছি তোমার ভাইয়ার কারোর সাথে রিলেশন আছে, কিন্তু তখনও আমাকে ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়ায় ফেলার চেষ্টা করেছি, তারপরও সে আমাকে ভালোবাসেনি। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই, আর তখন আব্বু আম্মু আমাকে বারণ করেছিল।
তোমার বাসায় বলতেই আম্মু বলেছিল মেয়েদের তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীত হলো তোমার ভাইয়া সে বাসা থেকে চলে যাবে, সেটা আমি ভাবতেও পারিনি। ও, তার মানে বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না না করেছেন, কিন্তু ভাইয়ের সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তা দেখি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি আপনাকে? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র, আর তোমার ভাবি, আর ভাবিকে তুমি এসব আজে বাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টোপাল্টা কাজ করতেই পারবেন, আর আমি আপনাকে প্রশ্ন করলেই দোষ? হ্যাঁ, একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? হ্যাঁ, একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি, আর তো আমি আপনাকে আদর করতে চাই, ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আজকে আমাকে আদর করতে দিবেন, অনেক ভালোবাসবো আপনাকে, আজকে অনেক ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব, আর তুমি আমার ফ্রেন্ডগুলোর কাছে শুনবে। আমি ওদের কাছে সব শেয়ার করেছিলাম, আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিই। আর এখন তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেও পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো না, সে এখনো পিওর ভার্জিন আছে, তুমি সেটা বিশ্বাস করো বা না করো। তাহলে তো হয়েই গেল, আমি যেমন বউটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব কিছু করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে, কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গেছিল, সেটা আমি কয়েকটা দিন আগেই জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট, ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল, ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারতেছিলাম না, ভাইয়ার উপর একটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল বলে ভাইয়া এটা করতে বাধ্য করেছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন, তাহলে আর কি করব বলেন আপনি? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনোই বর হিসেবে মানব না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি পায়জামা, হ্যাঁ? যে আমি আমার বউকে ছেড়ে দূরে থাকবো? কখনো না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কখনো? কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাইছিলামই না, কিন্তু আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছি, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে বউকে আদর করতে হয়, তাইলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট্ট ভাইয়ের মতো ভেবে আসছি, তাকে কি করে নিজের স্বামীর জায়গায় দিব বলো? তুমি এত সহজে পাল্টে খেলে কি করে বলো তো? তুমি তুমি না বললে যে তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে এখন আবার এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? তুমি কি খেয়ে এসেছো সেটা বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গেছি, প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটাই করতে হবে। আর আটকাবেন না কি, আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। হ্যাঁ, আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো, আপনার সাথে রোমান্স করব।
তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। আমি তোমাকে খুব ভালো ছেলে বলে জানি, আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যতটুকু বিশ্বাস আমার আছে তাহলে সেটুকু বিশ্বাস হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন। আমি না আপনার স্বামী, এখন আমি আপনাকে আদর করতেই পারি। হ্যাঁ, তাছাড়া আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি জানেন না, আপনাকে প্রচন্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসেন না, এভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত বোঝানো হবে যে আমি এটা করতে পারবো না। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবের সম্পর্ক, তোমার আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এরকম কথা? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনোই স্বামীর অধিকার দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটাই করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না এসব সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিয়েন না তো প্লিজ। তারপর উল্টোপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলুন তো? হ্যাঁ, আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না? বলেন না, কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? আমাকে বলুন। বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবের সম্পর্ক ছিল, তাহলে কি করে মেনে নিব তোমাকে? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়া সম্ভব না। তারপরও তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে চাইছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশতে দিতে পারবো। শুধু শুধু তুমি এই বিয়েটা করলে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই, তাহলে তখন কি করবেন আপনি? হ্যাঁ, ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো আদ্রিতার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ের পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে, তখন আদ্রিতা অনেকটাই আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য একটু কথাটা সহ্য করতে পারলেন না? হ্যাঁ, তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন, তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি, সেটা মেনে নিতে পারবেন না। কখন আমাকে কাছে পাবেন না, তখন না শত চাইলেও আমাকে নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামিটা করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান ধুলতে ধুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। তারপর বলতে লাগলো, সত্যি করে একটা কথা বলুন তো, আমার কি দোষ ছিল এতে বলুন? আমার কি ইচ্ছে করে না, হ্যাঁ, নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই? বলুন। ঈশান আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, হ্যাঁ, আপনার দেবর ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স। তাহলে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি? আপনি যার জন্য আমি আপনি আমাকে স্বামীর দিকে দিতে চান না, দিতে পারবেন না। আচ্ছা, আপনি তো সময় নিলে পারেন আপনারও, তারপরও আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে বলুন না? আমি দেখতে খারাপ, বাজে ছেলে, যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন থাকতে পারে না? 5টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি, কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা আমার কিছুদিন আগে আমার ভাইয়ের বউ ছিল। হ্যাঁ, আর ভাইয়া এরকম একটা পরিস্থিতি ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। আমার বাসর ঘরে আসতেই আপনি আমাকে এমন রিজেক্ট করলেন। আসলে আসলে আমার ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বখাটে হতাম, তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি।
আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কেন যেন দূরে থাকতেই পারছি না, আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। প্লিজ ঈশান, এগুলো বলো না, আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না ঈশান। তোমার চিন্তা ভাবনা এত বাজে, তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ, জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে, ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো? হ্যাঁ, কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাবো, নাহলে অন্য কারো মায়ায় পড়ে যাব। আমি আর এভাবে নিজেকে কষ্ট দেব না। অনেক নিজের ভালোবাসা নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরও কারোর মাঝে সেটা বিলিয়ে দেয়নি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, হ্যাঁ, এইসব কথা শোনার পর মনে হচ্ছে বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম ধারা কথা শুনে আদ্রিতা ফেল ফেল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতেই পারছে না ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দিবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভেতরে খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশাক্ত দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, আরও যদিও ওকে বারণ করে চলেছে, তাও ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর অনেকটাই কাছে চলে গেল। আদ্রিতা পেছোতে পেছোতে দেওয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে স্ল্যাট করতে করতে বলল, কোনো কথা নেই, আজকে রাতে শুধু আপনি আর আমি দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দেই। আপনার ভালো লাগবে, প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? হ্যাঁ, আমি জানি আপনি কখনোই আমাকে আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, সময় লাগবে, তারপরেও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এরকম মিসবিহেভ করতেছো? তুমি আমাকে একটু সময় দিবে না? প্লিজ এরকম করো না। আমি জানি তুমি এমনটা কখনোই করবে না। কেন করবো না নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করবো? আর আপনি বারবার ভাইয়ার কথা বলছেন। হ্যাঁ, আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ার ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এজন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে আপনি তো আমাকে ভাইয়ার সাথে ডিভোর্স যাওয়ার পরেও আপনি কেন ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলো আদ্রিতা একদম চুপচাপ হয়ে গেছে, ওর বলার মতো আর কিছুই নেই। এবার ঈশান ওর ঠোঁট জোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ালো। আদ্রিতাও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো, যার জন্য আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করেও ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দিয়ে তারপর এক হাত ওর মুখের কাছে রেখে তারপর ওর ঠোঁট জোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেছে। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওই শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট হয়ে গেছে, ও একদমই পাথরের মতো দাঁড়িয়ে আছে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। ঈশানের আব্বু আম্মু আদ্রিতাকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্ট কয়েকদিন আগে ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে, কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ের সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়ে এখন প্রেগনেন্ট। মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছে। ওর আব্বু ওর ভাইয়াকে তেজপুত্র করে দিতে চাইলে
ওর ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচুর পরিমাণে রেগে যায়। ও এরকম একটা কার্যক্রমে শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্ব পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনেই বারণ করেছিল। তারপর একটা সময় ওর আব্বু অনেক রিকোয়েস্ট করেছে, আর ঈশানের বোন ওকে বোঝাইতেই ঈশান ভাবে বিয়েটা করে নেবে তার আব্বুর সম্মান বাঁচাতে। আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয়, তার জন্য ঈশানের ছোট্ট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়ের রাজি ছিল না, শুধু ওর আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, যেটা খুব শীঘ্রই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এর জন্য ওর আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটা কাজ শুরু করতে আরম্ভ করতেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে চায়, তখনই ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেনই। তো ঈশান আদ্রিতার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করলো। যখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করলো, ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অন্তত তুমি তো আমাকে কয়েকটা দিন সময় দিবে, আমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছে করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দেব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, হ্যাঁ? তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগেই ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবলো এই পাগলটাকে এখন আর কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এই ঈশান ওর স্বামী, তাই চাইলেও ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপের বুঝতে পারছিল ও হয়তো নেশা করে আসছে, না হলে যে ছেলেকে ওর সাথে ভালোভাবে কথা বলতে পারতো না, আর সেই ছেলেটাই আজ ওকে এরকমভাবে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে, তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, তাহলে ঈশান ওর সাথে সবটাই করতে পারে। তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসও ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশ ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুট করেই আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিতেই ও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেছে। ও প্রচুর পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। আদ্রিতার থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝে গেল এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠেছিল। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। কি দেখছে এমন করে? আপনার নাভিটা না অনেক কিউট, আর নাভির পাশের তিলটা না এত বেশি সুন্দর লাগছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেছে। ও কিছু বুঝে ওঠার আগেই নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাস শব্দটাই ভেসে বেড়াচ্ছে। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতে আদ্রিতা একদমই শিউরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরল। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে গেছে।
সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়েই যাচ্ছে। আর আদ্রিতা না চাইতেও ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে তারপর কোনো রকমের একটা চাদর টেনে নিয়ে ঈশানকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে এক হাত দিয়ে খেলা করতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজ ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটাও ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করেছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজকে হোক কিংবা কালকে হোক, এ তো আমাকে ভালোবাসবেই। তাছাড়া ও আমার থেকে এতটুকু ডিজার্ভ থাকতেই পারে, এটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন একে এরকম রিয়েক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ছোট ভাই ছিল। কিন্তু এখন তো এই মানুষটার সাথে আমার কোনো সম্পর্কই নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসাটা কেন নষ্ট করব? সে আমাকে কষ্ট দিয়েছে, তার দেওয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দিব? হ্যাঁ, ওকে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজকে যে সেটা জোরপূর্বক করেছে, ওটা না করলে বুঝতেই পারতাম না স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্তও থাকতে পারে। তাছাড়া একটা স্বামী তার বউয়ের এরকম করে ভালোবাসতে পারে। আর যখন আমার কাছে আসলো তখন এত বেশি অস্বস্তি লাগছিল। তাহলে এখন এরকমটা হচ্ছে কেন? ও আমার বুকে শুয়ে আছে, তারপরও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি না। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমাকে আদর করেছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব? তাছাড়া ও এখন আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দিব? তার উপর আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি করে ওদের কষ্ট দেই, যার জন্য এরকম একটা পরিস্থিতি এই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ করে এনেছে? তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিয়েছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এরকম করে ভাবছিল আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানের বুকে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস বেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠলো। আবার পরক্ষণে কালকের রাতের কথা ভাবতে ওর হাসি মাখা মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। খেয়াল করলো ঈশান ওর এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকের রাতের কথা ভেবে লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কারণ কালকের রাতে ঈশান ওকে এত বেশি আদর করেছে যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করেছিল যেই মুহূর্তটা আদ্রিতাকে কখনোই ভোলাতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ দেখা যাচ্ছে। ওর বুঝতে বাকি রইল না কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজে বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এই পিচ্চিটা দেখে তাহলে তো পুরো লজ্জায় ফেলে দিবি। এত প্রশ্নের উপর প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না। তাহলে ও আমাকে স্পর্শ করলো তখন ওকে আটকে দিলাম না কেন? এসব বলে বলে তো পিচ্চিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দিবে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জা মাখা হাসি দিচ্ছে।
আবার পরক্ষণেই ওদের কয়েকদিন আগেকার সম্পর্কের কথা ভেবে মুখটা কালো হয়ে গেছে। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতা মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে গেছে, কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান, উঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলই না, বরং ওকে একটু ধাক্কা দিতেই ঈশান চোখ মুখ কুঁচকে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশানের এরকম কাণ্ড কারখানায় আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অসংখ্য ছাপে মুখটা পুরো রাজা হয়ে আছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো, তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও না, আমার অনেক ভালো লাগছে ঘুমাতে। উফ ফাজিল, আমি তোমার আম্মু না, তোমার ভাবি, ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে তো অন্তত যেতে দাও। ঈশান আর কোনো কথা বলল না, তাই আদ্রিতা ওকে জোর করে ছাড়িয়ে নিল। যখন ঈশান কিছু একটা খুঁজতে লাগলো, আদ্রিতা কোলবালিশকে এগিয়ে দিয়ে ঈশান কোলবালিশকে জড়িয়ে ধরলো। আদ্রিতা বিছানা ছাড়তেই বুঝতে পারলো শরীরে কিচ্ছু নেই, তাই কোনো রকমে একটা চাদর পেঁচিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। করলো ওর ঘাড়ে আর গলায় অসংখ্য কামড়ের দাগ, যার জন্য ওর প্রচুর লজ্জা লাগছিল। আবার যতই মনে হচ্ছিল কামড়গুলো ওর জুনিয়র বর দিয়েছে, দুদিন আগেও যে ওকে ভাবি বলে ডেকেছে, আর কালকে রাতে সে জুনিয়র দেবরটাই ওকে এত বেশি ভালোবেসেছে। ঈশান আদ্রিতার পূর্বের সম্পর্কের কথাটা মনে হতেই ওর মুখটা কালো হয়ে গেল। আদ্রিতা একটা দোটানার মধ্যে আছে। একবার মনে হচ্ছিল ও ঈশানকে মেনে নিতে পারবে, আবার পরক্ষণে মনে হচ্ছিল হয়তো মানতে পারবে না। আদ্রিতা শাওয়ার নিচ্ছে আর ভাবছে, আচ্ছা ঈশান কি এখন থেকে রোজ এমন করে আদর দিবে, নাকি কালকে নেশার করে আসছিল বলেই এরকম একটা কাজ করেছে। আদ্রিতা কথাগুলো ভেবে পুরো পাগল হয়ে যাচ্ছে। শাওয়ার নেওয়া শেষ করে বেরিয়ে আসলো। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা প্রথমবারের মতো একটা শাড়ি পরে রেডি হয়ে নিল। তারপর নিচে আসতেই দেখলো তার আম্মু আর কাজের লোকটা রান্না করছে। তখন আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ওর শাশুড়ি আম্মু বলল, কি হলো মামুনি, এত সকালে তুমি রান্নাঘরে চলে আসছো? আম্মু, রোজই তো আসি, তাহলে আজকে আর নতুন কি হলো? কিন্তু আজকে এসব জিজ্ঞেস করেছো যে? জিজ্ঞেস করবো না, কালকেই তোমাদের বিয়েটা হলো আর তুমি আজকেই রান্নাঘরে চলে আসছো। আম্মুর কথাতে আদ্রিতার মুখটা কালো হয়ে গেছে। মনে হয়ে গেল ঈশানের ভাইয়ার বউ হয়ে প্রথম যেদিন ওই বাড়িতে এসেছিল, পরদিন সকালে আজকের মতো রান্নাঘরে আসছিল। ওর আম্মু ওকে বকা দিয়েছিল। কথাগুলো মনে পড়তে আদ্রিতার মুখটা কালো হয়ে গেছে। ওর আম্মু বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। আদ্রিতা বলতে লাগলো, আম্মু, প্রথম দিন তো এভাবেই রান্নাঘরে এসেছিলাম, তাহলে আজকে আবার নতুন কি হলো? তাছাড়া এমন না যে আমি এই বাসায় নতুন বউ হয়ে আসছি, তাই রান্নাঘরে আসতে পারবো না। মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু কালকেই তো তোমাদের বিয়ে হলো, তুমি এমন করে বলছো কেন? দেখো মামুনি, যেভাবেই তোমাদের বিয়েটা হোক, তারপরও সবেমাত্র বিয়েটা হলো, তাই তুমি আমাদের বাড়ির আবারও সেই নতুন বউ, তাই এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি রুমে যাও, ঈশানকে ডেকে পাঠাও, ও কি ঘুমোচ্ছে নাকি এখনো? আদ্রিতার বারবার মনে হচ্ছে ঠিকই তো কথাগুলো আম্মু প্রথমবার ওর বিয়ের পর বলেছিল, আর আজও এমনটাই বলছে। আদ্রিতা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রুমে চলে গেল। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা ওকে আর ডিস্টার্ব করলো না, গিয়ে সোফায় বসলো আর ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান বারবার বালিশটা এপাশ ওপাশ করছে। ওই শরীরে কালকে রাতের আদ্রিতার দেওয়া লিপস্টিকের ছাপগুলো এখনও স্পর্শ, যার জন্য আদ্রিতাকে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। আদ্রিতা একধানে ওর জুনিয়র বরটার মুখের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল ঠিক নেই। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারলো 9টা বেজে গেছে। বুঝতেই পারেনি কখন এতটা সময় পার হয়ে গেছে।
এরই মাঝে আম্মুর ডাক পড়লো, ওদের নিচে যেতে বলে। আদ্রিতা তড়িঘড়ি করে এসে ঈশানের পাশে বসে এবং ওকে ডাকতে লাগলো, এই ঈশান, ঈশান উঠো, দেখো কত বেলা হয়ে গেছে। এত বেলা অবধি শুয়ে থাকলে সবাই কি ভাববে বলো। ঈশানের ঘুমটা যেন ভাঙছেই না, তাই আদ্রিতা ওকে একটু জোরেই ধাক্কা দিল। ঈশান তড়িঘড়ি করে উঠে বসলো, খেয়াল করলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগে আদ্রিতা বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? সেই কখন থেকে ডাকছি, উঠছই না, কি হয়েছেটা কি? কি হবে মানে? একটু ঘুমোতে দেবেন না? আমি বেডে কেন, আর আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এখন তো ভুলেই যাবেন। অন্তত এতটুকু তো মনে আছে কালকে আমাদের বিয়ে হয়েছে, নাকি এখন আবার আমাকে ভাবি বলে ডাকবে? আদ্রিতার এরকম দ্বারা কথায় ঈশানের মনে পড়তে লাগলো কালকে তো ওদের বিয়ে হয়েছে। তারপর বিয়ের পর থেকে রাতে বাসর ঘর আসা পর্যন্ত কি হয়েছিল সবই মনে পড়তে লাগলো। এখনও ঈশানের মাথায় ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ ওর ভাবি বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা রাগী মুড নিয়ে বলতে লাগলো, কাল রাতে অনেক নাটক দেখিয়েছেন, এখন আর কোনো নাটক দেখাতে হবে না। উঠো, যাও গোসল করে আসো, আম্মু আমাদের নিচে যেতে বলেছে। কেন গোসল করতে হবে কেন? ঢং না দেখিয়ে একবার ওয়াশরুমে গিয়ে নিজেই আয়নায় দেখো, বুঝতে পারবে কেন গোসল করতে হবে। আদ্রিতা কথা বলে মুচকি হাসলো। তখন ঈশান নিজের শরীরের দিকে তাকাতেই আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চাদরটা একটু শরীর থেকে সরিয়ে দেখলো অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, তার উপর শরীরের কিছু নেই। ঈশান সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললো। আদ্রিতা আবারও একটা ডেবিল হাসি দিয়ে ঈশান দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো ওর পুরো শরীর লিপস্টিকের অসংখ্য ছাপ, ও পুরো লাল হয়ে আছে। ঈশান বলতে আরম্ভ করলো, আল্লাহ, কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছি। এসব কখন করলাম আমি? হ্যাঁ, আর উনি বা আমার কাছে আসলো কখন? বিয়ে তো হয়েছিল সেটা মনে আছে। তারপর রুমে যখন আসলাম কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। তারপর তো আর কিছু মনে নেই আমার। ঈশান অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপর শাওয়ার নিয়ে বের হতে খেয়াল করলো আদ্রিতা ওর জন্য ড্রেস নিয়ে বসে আছে। ঈশানকে আসতে দেখেই আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান নিজের দিকে খেয়াল করলো ওর বুকের লোমগুলো থেকে পানি পড়ছে, যার জন্য আদ্রিতা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু লজ্জা পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, কি দেখেন এমন করে? কি আর দেখবো, কালকে রাত্রেই তো সবটাই দেখে নিয়েছি, আর তুমিও সবটা দেখে নিয়েছো। এখন আবার নতুন করে কি দেখার আছে? মানে মানে কি বোঝাতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করিনি। তুমি করেছো, এখন নাটক করো না তো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো, কালকে রাতে কি খেয়েছিলে, কি হয়েছিল তোমার, এরকম মাতলামি করেছিলে কেন? আদ্রিতার মুখে এরকম কথা শুনে ঈশান থপাস করে বিছানায় বসে পড়ল। ওর মনে পড়তে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তারপর হুট করেই মনে পড়ে গেল যে রুমে আসার আগে ওর বোন ওকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল, আর দুধের সাথেই হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ঈশানের মনে হতে লাগলো শেষ পর্যন্ত ছোট বোন ওর সাথে এমনটা করলো। তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এরকমটা হয়েছে। সি, কি বলো এগুলো? তুমি আবার সাইপাস খাওয়া শুরু করেছো কবে থেকে? দেখো কালকে যেটা করেছো, ভুলেও কিন্তু আর এসব খেয়ে আমার কাছে আসবে না। আদ্রিতা কথাগুলো রাগী মুড নিয়ে বলল। তার জন্য ঈশানের হুটহাট করে মনে হলো কালকের রাতে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে, না হলে আদ্রিতা ওর সাথে কেন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের ছাপ দেখেই ঈশান বুঝে গেছে কিছু তো একটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা স্পর্শ ওদের মাঝে সম্পর্ক হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওগুলো খেয়ে আসবো না, এমনিতে আপনার কাছে আসতে পারি, তাই না? বলেই ঈশান একটু মুচকি হাসতে লাগলো। আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তো আদ্রিতার লজ্জা আর কথা বলতে পারছে না।
ঈশান রেডি হয়ে নিচে চলে যেতে গেলে আদ্রিতাও পিছন পিছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজনে একসাথে নামলো। দুজন খাবার টেবিলের সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু ওকে ঈশানের পাশে বসতে বললো। আদ্রিতা বসলো। এবার ঈশান খেয়াল করলো ওর ছোট্ট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন ঈশান ভাবলো, কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে। তুই উল্টোপাল্টা জিনিস খাইয়ে দিয়েছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আজ আমি এমন একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো। যতই উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম। হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে। তো সবাই খাওয়া শুরু করলে তখন ওর আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু শোনো, খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, আদ্রিতা মামুনিকে নিয়ে শ্বশুরবাড়ি ঘুরে আসো। শ্বশুরবাড়ির কথাটা শুনে ঈশান বিষম খেলো আর কাশতে আরম্ভ করলো। তখন আদ্রিতা তড়িঘড়ি করে ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এখনই কত ভালোবাসা, আরও তো দিন পরেই আছে। ভাইয়া, শ্বশুর বাড়ির কথাটা শুনে তুই বিষম খেলি কেন? এত অবাক হওয়ার কি আছে? আমি বলছি যে বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুর বাড়িতেই থাকতে হয়, তাই না? তাহলে যাবে না কেন? ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না। আদ্রিতা ঈশানকে পানি খাওয়াতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগি চোখে তাকিয়ে রইল। তখন ওর আম্মু বলল, আদ্রিতা মামুনি কি বলবে? এটা তো স্বাভাবিক বিষয়, বিয়েটা যেভাবেই হোক এখন তো ওই ঈশানের শ্বশুর বাড়ি। তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ওগো, তুমি বলো না কেন? তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে? 100 বার যাবে। আর আব্বু এখন বাসা থেকে বের হবে না। আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি কদিন বাসা থেকে বের হওনি, যার জন্য আশপাশ করছো। খাওয়া দাওয়া করেই হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বেরোতে হবে না। কয়েকদিন আদ্রিতা সামরিনকে সময় দাও, ওদের বাসা থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু, অফিসের কাজ তাও আবার আমি না করলে হয় না? এখনো তো পড়ালেখাটা শেষ করতে পারলাম না। দেখো আব্বু, পড়ালেখা শেষ করতে পারোনি তাতে কি? এখন তো তোমাকে এসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? নিয়ে সবেমাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দেব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নিবে? আব্বু, আমি তো বলিনি ছোট বোনকে সব দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা এই দায়িত্ব নেবে? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো, আর ভাবিকে নিয়ে আজকেই ঘুরে আসবে, কেমন? আমরা খুব শীঘ্রই একটা সুচকে দেখতে চাই যে আমাকে ফুপি বলে ডাকবে। মিহিরের এরকম বেফাস কথা শুনেই ঈশান আবারও কাশতে আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন ওর আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় শেখেনো এখনই। আমি খারাপ আবার কি বললাম? আম্মু, তোমাদের কি ইচ্ছে করে না নাতি নাতির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছে করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছে করে, তাই না? আম্মু, তোমার মেয়েটাকে একটু বোঝাও, কিছু উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ঠিকই বলেছে। আর কতদিন এভাবে থাকবে? বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো, সেসবের পর তো ওর প্রতি থেকে মনেই উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আর যদি শুনি বলে ওর সাথে কথা বলছো, তাহলে তোমার কপালেও দুঃখ আছে, বলে রাখলাম। ঈশান ওর আব্বুর এরকম কথাই ভাবলো। যেটা করেছে সেটার পর আর ওকে কখনোই কি আমি ফোন দেবো? হ্যাঁ, ভেবেছে ওর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কালকে এই পিচ্চি সন্তানটা আমাকে উল্টোপাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে কি যে করেছে উনি ভালো জানেন। ঈশান খাওয়া দাওয়া শেষ করে ওর আব্বু আম্মুর কথা মতো রুমে আসলো। খেয়াল করলো ফোনের কথা বলতে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো ওর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তো ঘন্টাখানিক পর ঈশান রুমে আসলে দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন সবাই বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হওয়ার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন করে দিয়েছে, বলছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হওয়ার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিক্রেট করো না। তাছাড়া বিয়েটা হয়েছে মেনে নেওয়াই চেষ্টা করো। আদ্রিতার মুখে এরকম কথা শুনে ঈশান
অবাক ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলে সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এগুলো। আপনি কি কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম দ্বারা কথাতে আদ্রিতা মাথাটা নিচু করে নিল। তারপর ঈশান আর ওকে বিরক্ত করলো না। দুপুরে খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর পৌঁছে কলিং বেল দিতেই ওর আম্মু দরজা খুলে দিয়ে দুজনের আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানের রুমে নিয়ে যেতে। দুজনের রুমে আসলো আর ঈশান বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগছে তোমার? বাবা, বরের জন্য এত মন কাঁদে, ভাবতে পারতেছি না কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এতটা বেশি টেনশন করে। সবসময় এরকমভাবে কথা না বললে হয় না? বিয়ের আগে এরকমভাবে কথা বলেছো আর এখনো বলছো। বিয়ের আগে আবার এসব কথা কখন বললাম? তাছাড়া বিয়ের আগের ঘটনা আর এখনকার ঘটনা তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি দেবর, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। তাহলে এগুলো বলা না বলার মধ্যে তো অনেক তফাৎ ছিল, তাই না? বিয়ে বিয়ে করছো, বিয়েটাই তুমি মানো না, আমি মানি, তাহলে কেন এসব কথা বলছো? হ্যাঁ, আদ্রিতা রাগের মাথায় কথাটা বলে ফেলেছে আর মুখ ফুসকে বেফাস অবস্থাতেই কথাটা বলে ফেলেছে, যার জন্য নিমিষের মাঝে ঈশানের মুখ কালো হয়ে গেছে। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে এরপর হয়তো আজকে ওর এমন কথা বলার দূর থাক, ইগনোরও করতে পারবে না। এখন ঈশানও চাইলেও আদ্রিতার মনে প্রাণে চাইবেও না যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি চাইলেও তো আর হবে না, আপনাকে তো আমাকে মন থেকে মানতে হবে। জানি না মানতে পারবেন কিনা। আদ্রিতার দেওয়ার মতো উত্তর নেই, তাই চুপ করে রইল, মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকেল ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই আদ্রিয়ানের আব্বু বাসায় আসতেই ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে হয়তো সময় লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতার রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার এক পাশে শুতেই আদ্রিতা বিছানার উল্টো পাশে ফিরে শুইল। আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করেছে। তারপর কিছুক্ষণ যেতেই ঈশান নিজে নিজেই বলতে লাগলো, আপনি ওইদিকে ফিরে শুয়েছেন কেন? আমার দিকে কি একটু তাকাতে পারেন না? নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি ভাগ নাকি ভালো যে লজ্জা পেতে হবে? না, লজ্জা না পেলে তো এভাবে উল্টো দিকে ঘুরে থাকতেন না। তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, সত্যি একটা কথা বলেন তো, আপনি ওইদিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনাকে কাছে পেতেই পারি, তাই না? ঈশানের এরকম দ্বারা কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতেই আদ্রিতার চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, নিজেকে ছাড়িয়ে নিলেন যে? এখন তো আমার অধিকার আছে, যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? জানি না, আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে, আমি এগুলো নিতে পারছি না, জাস্ট অসহ্য লাগছে। তারপর তুমি কেন এরকম করছো? কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী, এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। এমন না যে ভাইয়ের সাথে আপনার সব হয়েছে যার জন্য আপনি আমার কাছে আসতে পারবেন না, আপনার অস্বস্তি ফিল হবে। ভাইয়ের সাথে আপনার নামে মাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারেন না কেন? এমন না যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে রাখবেন। কি সমস্যা কি আপনার? ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলতে লাগলো, স্বামীর গায়ে হাত তুলেন শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমাকে হাত তুলেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব আজে বাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর 10টা মেয়ের মতো বাজে যে বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? সি, তোমার চিন্তা ভাবনা যে এতটা নিস, কালকে রাতেই সেটা আমি বুঝতে পেরেছিলাম।
কালকে হয়তো নেশার ঘরে এসব বলেছ, কিন্তু আজকে যে সজ্ঞানে এগুলো বলছো সেটা আমি ভাবতেও পারিনি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী, এসব কথা আমাদের মাঝে হতেই পারে। তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার চেয়ে জুনিয়র বলে আপনি এখন আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতে তো ঈশান এরকম কথা বলেছিল। তার উপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করলেও নিজ অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল, সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। তাহলে আজকে একটা দিন যেতে না যেতেই ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এইসব বাজে চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে। ঈশানের প্রচুর পরিমাণ খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আদ্রিতার মনে হতে লাগলো, না না, এসব আমি কি করছি? ওকে ভালোবাসতে না পারি, কিন্তু ওকে কষ্ট দেওয়া আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে। আর কালকেও আমাকে বিয়ে করে নিয়েছে, আমি তো এখন ওর স্ত্রী। তাহলে কি করে ওকে এমন করে গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরেও আজকে আমি ওর গায়ে হাত তুললাম, এটা আমি কি করে করতে পারলাম? অর্ধেক রাত অবধি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়েছিল। তারপর রুমে এসে কোনো রকমের বিছানায় একপাশে শুয়ে পড়ল। সকালে ঈশানের ঘুম ভাঙতেই খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিতা তড়িহড়ি করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকে এত মাথা রেখে ঘুমিয়েছিলেন, তার লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ দেখেন, এখনো তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আদ্রিতা কিছু না বলতেই ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুসকে মুসকে হাসতে লাগলো। এভাবে পুরো 5-6টা দিন আদ্রিতার বাসায় ওরা আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আবার ঈশানকে অফিসে যেতে হলো। তো পরদিন সকাল থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। এরপর আদ্রিতা এসে পাশে শুতেই ঈশান ওর দিকে ফিরল। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে গেলে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে গেল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, ভালো না বাঁচতে পারেন, ইগনোরটা তো অন্তত করিয়েন। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনো ফিল করতে পারি। আপনি আমাকে ভালো নাই বাসছেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপরও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বুঝতে পারলো ওর অস্বস্তি ফিল হচ্ছে, তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে গেল। এইবার ঈশানের নিজের উপর রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটা বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তো ওর বউ। তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতে খুব রাগ হচ্ছিল। সারাটা রাত সে আর বাসায় ফিরল না। অন্যদিকে টেনশনও হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরদিন সকালে ঈশান বাসায় ফিরলে কলিং বেল দিতেই আদ্রিতা তড়িহড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এরকম কিছু দেখে শুনে ঈশান অবাক হয়ে গেল আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগেই ওর পিছে পিছে গেল। ঈশান গিয়ে কোনো রকমের বিছানায় গিয়ে গায়ে এলে দিতে আদ্রিতা বলতে লাগলো, এই সারা রাত কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল দিয়েছি, একটাবার দেখো। যেখানে থেকে আপনাকে অত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা দেখে কি লাভ বলেন? ঈশানের কথায় আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ চুপ করে রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতেই কোনো রকম রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আদ্রিতাকে একবার বলেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণে মনে হলো ও তো ঈশানকে কাছেই আসতে দিতে চায় না, তার উপর স্বামী হিসেবেও মানে না। সেদিন রাতে হয়তো জোর করে আবার কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি।
ওই রাতের ওদের মাঝে যা হয়েছিল তারপর আর কখনো ঈশান ওকে জোর করেনি কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, বারবার আদ্রিতার কথা, অবহেলার কথাগুলো মনে পড়ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতে অফিস থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবছে। মাঝে ঈশানের বন্ধু রাজ ওকে কল করলো, তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আছি, চলে আয়, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। তো 15 মিনিট পর রাজ আসলো। ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে, গায়ে অফিসের ড্রেস। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একবার ওর দিকে তাকালো, তারপর রাজ বলতে আরম্ভ করলো, বুঝতে পারছি কোনো কারণে তোর মন খারাপ। বল, মন খারাপের কারণটা কি ভাবি? ঈশান হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর রাজ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, একটু ইগনোর করবে, তার জন্য মন খারাপ করে থাকতে হয়, একটু বেশি ভালোবাসা দেখাতে হবে। তুই যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে ভাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনোই তোরা এক হতে পারবি না। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর ওর থেকে ইগনোর করেছে সবটাই বলল। আগে তো যতটুকু দেবর হিসেবে কথা বলতো, এখন তার অর্ধেকটুকু বলে না। কথাগুলো ভাবতে ঈশানের খারাপ লাগে। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোকে ভাবির কাছে যেতে হবে, জোর করে হলো ভালোবাসাটা বোঝাতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, ও জন্য এখনও তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেদিন রাতে তোকে আধা দিতে পারিনি। তুই তো বুঝতে পারছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরও চেষ্টা কর, ওনাকে বারবার কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তখন তোকে দূরে সরাতে পারবে না। হয়তো লজ্জার কারণে তোকে কাছে টেনে নিতে পারবে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল। তারপর বিকেল হতেই বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। ব্যালকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখতেই ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো, আর রাজের কথা মনে পড়ে গেল। উনি আমাকে যত ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবত ছিলাম, ওই জন্য হয়তো রাজের কথাটি ঠিক যে আমাকে কাছে টেনে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরে রাখতে পারে সেটাও আমি দেখে নেব। ঈশান মুসকি মুসকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝেই খেয়াল করলো বাতাসে শাড়িটা আদ্রিতার পেটের উপর থেকে সরে গেছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারল না, আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ওর পেটের উপর 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠল। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতেই ঈশান হুটহাট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও এইভাবেই পেছন থেকে জড়িয়ে ধরতেই আদ্রিতা বলতে লাগলো, ঈশান কি 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 করতেছো? কি প্লিজ ছাড়ো আমাকে। আর কতবার নিজেকে ছাড়িয়ে নেবেন? হ্যাঁ, আর কতবারই বা নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন বলুন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালো না বাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচতে দেন। স্বামী কষ্ট পেলে সেই কষ্টটার জন্য স্ত্রীকে উপরওয়ালার কাছে কিন্তু জবাব দিতে করতে হয়, সেটা জানেন তো? তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো, যথেষ্ট কষ্ট পাবো। ঈশান বোঝার আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন রাতে আমি ওরকম উল্টোপাল্টা জিনিস খেয়ে এসে আপনাকে যেমন করে স্পর্শ করেছি, সেই কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওরকম স্পর্শটা আবারও চাই, তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে গিয়েও পারল না। আর ঈশান ওর মনের অবস্থা অনুভব হলো, আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতার বেশ অস্বস্তি লাগছিল। ঈশান সেটা বুঝতে পেরেও ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো, একটা কথা কি জানেন তো? এতদিন ভাইয়া ভালোবাসার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই হয়ে আপনাকে ভালোবাসি তো, খুব বেশি কাছে পেতে চাইছি তো, ভালোবেসে উজাড় করে দিতে চাইছি, সেটা আপনার সহ্য হচ্ছে না, সেটা আপনি তুচ্ছ ভাবছেন। কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাব না, তখন দেখবেন এই ভালোবাসাটাই আপনার কাছে অমূল্য হয়ে যাবে। খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করিয়ে দেবে আপনার এই জুনিয়র পর আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আর ওই ঈশানকেই এমন করে দূরে সরিয়ে দেয়।
তো এভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবারই আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততবারই ওকে ইগনোর করেছে। আর এই একটা মাস ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কারণ ঈশান এখন কষ্ট পেলেও নেশা করে বাসায় ফিরে, যার জন্য আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিরও ঈশানের আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানের ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছিল। আর ঈশানও সেই মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবেসে জড়িয়ে নিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি। তো বেশ কয়েকদিন পরের ঘটনা, দুপুরের দিকে ঈশান বাসায় আসে, দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলো। যখন আদ্রিতা কোনো রেসপন্স করলো না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলেই ওই দুষ্টুমি করতে শুরু করবে। এমনিতেই তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচুর পরিমাণ রাগ হতে লাগলো। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপর রাখা একটা কাঁচের গ্লাস নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারলো, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচুর পরিমাণ খারাপ লাগলো, ভাবলো যে মানুষটা এত বেশি ভালোবাসে, সে একে এরকম করে ইগনোর করছে। তো সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরল, তখন দরজা খুলতেই ঈশান খেয়াল করলো তার আব্বু আম্মু মিহি আর আদ্রিতার ডাইনিং রুমে বসে আছে। ঈশান ঢুলতে ঢুলতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো। তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, কোনো ভালোবাসা দেখাতে হবে না, আপনি আমাকে ভালোবাসেন না। এখন আব্বু আম্মুর সামনে ভালোবাসা দেখাতে হবে না। আপনি চাইলে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ঈশানের এরকম দ্বারা কথা শুনে আব্বু আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না আদ্রিতা এখনও ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায় ড্রিঙ্কস করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার ওর আব্বু আম্মুকে বলছে, ওরা বিশ্বাস করেনি। কিন্তু আজকে স্বচক্ষে দেখার জন্য ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে আদ্রিতা মাথাটা নিচু করে ফেললো। ওর আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু এখনও যে ঈশানকে এর থেকে বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারেনি। ঈশান পড়ে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম চবেন না আমাকে, আপনি আমাকে একটু ভালোবাসেন না, দরকার নেই আপনার ভালোবাসার। কেন বিয়ে করেছিলেন আমাকে? হ্যাঁ, আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকে অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন আপনি আমার লাইফে আসলেন? যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকেই বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। ঈশান তুমি ড্রিঙ্কস করেছো? প্লিজ রুমে চলো। দেখো, উল্টে পাল্টে কথা বলো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি আমাকে? কি বোঝাবেন? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন না, আমি ততটাও পিচ্ছি নই। আমি আপনার বর, সবটাই জানি। স্বামীর ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার ওপর, আর করতে হবে না। আপনি কালকেই বাসায় চলে যাবেন। আমার সাথে আর আমার পরিবারের সাথে আপনাকে থাকতে হবে না, এক মুহূর্ত না। ঈশান কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আদ্রিতা জোরপূর্বক ওকে একটা রুমে নিয়ে শুয়ে দিয়ে গেল। ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরল। আদ্রিতা তাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান নিচে আর আদ্রিতা উপরে। দুজনের বিছানায় পড়তেই আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট জোরে লেগে গেল। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতেই রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসা আর আদরে ভরিয়ে দিল। তো পরদিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়। তারপর নেশা কাটতেই রাতের কথা মনে পড়তেই নিজের ভেতর খারাপ লাগা কাজ করছিল। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারে না, তার সাথেই ও জোর করে এসব করে ফেলছে বারবার। ঈশান ইচ্ছা হয় না আদ্রিতার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে, কিন্তু
আবার কখনো খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়, কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলেছে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তারপরও যবে থেকে ও আদ্রিতাকে স্পর্শ করেছে তবে থেকেই ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে, তখনই ঈশান এসে ওর পাশে বসলো। তারপর আদ্রিতা একবার ওর দিকে তাকালো। ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাত নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনেও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনো মানতেও পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, বাসায় চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সরকারে বলছে আমি বাসায় চলে যান, আর আমি কখন আপনার থেকে কি করে ফেলি ঠিক ঠিক নেই। আর যেটা হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি, হাত জোর করে মাপ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। ওর আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানের বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরে ঈশান শুনল না। তো পুরো দিন ঈশান বাইরে কাটিয়ে বাসায় আসলো। তারপর আসতেই দেখলো আদ্রিতা বাসায় নেই, যার জন্য ঈশান একবার ওর আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলো না। তারপর খাবার টেবিলে গিয়ে বসতেই ওর আম্মু কিছুক্ষণ পর রুমের দিকে তাকিয়ে রইল। আজকে ঈশান সন্ধ্যার দিকেই বাসায় ফিরে আছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এমন করে তাকিয়ে থাকা কি আছে? আমি কোনো এলিয়েন নাকি যার জন্য আমার দিকে এমন করে তাকিয়ে আছেন? তো এভাবেই 4-5টা দিন কেটে গেল। ঈশান এই কয়েকটা দিন আর আদ্রিতাকে কলও করলো না, আর ওকে আনতেও গেল না। অন্যদিকে আদ্রিতা এখন মন খারাপ করে বসে আছে। আদ্রিতা কয়েকদিন ধরে ভাবতেছে ঈশানকে কেন মানতে পারছে না। ও পুরো একটা দোটানার মধ্যে আছে। তো এভাবে আরো কয়েকদিন কেটে যেতেই ঈশান সিদ্ধান্ত নিল ব্যবসার কাজে বাইরে চলে যাবে। কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসলে হয়তো আদ্রিতার মায়াটা কাটাতে পারবে, কারণ ওকে যতটা স্পর্শ করেছে সেই স্পর্শগুলো ঈশানের মনে গেঁথে গিয়েছে। তাই ঈশানের বেহায়া মনটা বারবার আদ্রিতার কাছে ছুটে যেতে চায়, কিন্তু তারপরও নিজেকে আটকে রেখে খুব বেশি কষ্ট হয় যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে থাকতে, কারণ মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। ওদের মাঝে আগে কি সম্পর্ক ছিল, বিয়ের আগে ওরা কি কাকে কেমনভাবে দেখতো সেটা নিয়ে ঈশান ভাবে না। ঈশান আদ্রিতাকে ভালোবাসে, সেটা ওর কাছে শেষ কথা। যেই বাবা সেই কাজ। ঈশান মনে এক প্রকার আকাশ সমান কষ্ট নিয়ে 2 দিন পর ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সেখানে প্রায় 1টা মাস ব্যবসার বাহানা দিয়ে পড়ে রইল। এর মাঝে আদ্রিতার সাথে ঈশানের কোনো কথা হয়নি, না ঈশান ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করেছে। অবশ্য কয়েকবার বাসা থেকে জিজ্ঞেস করেছে আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা। ঈশান অতঃপর বিষয়টা এড়িয়ে গেছে। ঈশান এখন আর চায় না যে মেয়েটা ওকে ইগনোর করে, ওকে বোঝার চেষ্টাও করে না, তাকে নিয়ে অন্তত আর ভাবতে। দিনে কাজে ব্যস্ত থাকলেও হয়তো আদ্রিতার কথাগুলো মনে পড়ে না, কিন্তু প্রত্যেকটা রাতে ওর মনে পড়ে যায়। সেই দিন রাতেও ঈশান আদ্রিতাকে স্পর্শ করেছিল। কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এভাবে পুরো 1.5টা মাস ঈশান ব্যাংকক কাটিয়ে তারপর সব কাজ শেষ করে বাসায় ফিরে। আর ওদের বিয়ে হয়েছে প্রায় 3টা মাস কেটে গেছে। তো সেই দিন পর থেকে আদ্রিতা ঈশানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, আর খোঁজখবরও সেটা তো দূরের থাক। ঈশান মাঝে মাঝে খেয়াল করেছে আদ্রিতা অনলাইনে অ্যাক্টিভ আছে, তারপর আর ওকে কোনো মেসেজ করেনি। অন্যদিকে আদ্রিতা ঈশানকে নিয়ে ভাবে না, সেটা ঈশান খুব ভালো করেই বুঝে গেছে। বাসায় আসার পর যখন ওর আব্বু আম্মু জিজ্ঞেস করেছিল আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা, কিন্তু তখন ঈশান বলেছিল, আমি সবেমাত্র বাসায় আসলাম আর এসব কথা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। এমন না যে তোমরা বিষয়টা জানো না, তাহলে এত করে জিজ্ঞেস করতে হবে? আব্বু, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মাত্র, আর তুই রেগে যাচ্ছিস কেন? দেখো আম্মু, আমি রাগ করছি না। এটা সামান্য বিষয়, যার সাথে আমার পুরো দুইটা বছর যাবত যোগাযোগ নেই, তার সম্পর্কে আমি কি করে বলবো? হ্যাঁ, তোমরাও তো একটা আবার খোঁজখবর নিয়ে দেখতে পারতে, নাকি আমার মতো রাগ করে খোঁজখবর নেওয়াটা বন্ধ করে দিয়েছো? সবাই চুপ করে আছে, তাই ঈশান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। ঈশান অফিসে বসে আছে। এর মাঝে আদ্রিতার বাসার নম্বর থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ বাজার পর ঈশান রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিতার আম্মু বলতে আরম্ভ করলো, আপু কোথায় তুমি? কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে।
কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন। আপু তোমার বউ তো মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসতে পারবে তুমি? আদ্রিতার সম্পর্কে এরকম কথা শোনার সাথে সাথেই ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঈশান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু কিসব বলো, কখন হয়েছে আর কিভাবে হলো? ও এখন কেমন আছে? এখন ভালো আছে, ডক্টর ইনজেকশন পুশ করে দিয়েছে আর বলেছে ও প্রেগনেন্ট। তুমি কি একটু আসতে পারবে আব্বু? আদ্রিতা প্রেগনেন্ট কথা শোনার সাথে সাথে ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ঈশান চেয়ারটায় বসে পড়লো। অন্যদিকে আদ্রিতার আম্মু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে কলটা কেটে দিল। ঈশান 5 মিনিট পর তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর ওর আব্বু আম্মুকে ফোন দিতেই ওরা বিষয়টা জানতে পেরে অনেক খুশি হলো। আধ ঘন্টার মধ্যে ঈশান আদ্রিতার বাসার আসতেই তারপর দৌড়ে ওর রুমে চলে গেল। আদ্রিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিতার আম্মু রুম থেকে বেরিয়ে গেল। ঈশান গুটি গুটি পায়ে গিয়ে আদ্রিতার সামনে দাঁড়ালো। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। লজ্জায় আদ্রিতার গালগুলোতে লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা একদমই জড়সড় হয়ে গেছে ঈশানকে দেখেই, আর চোখগুলো কেমন যেন বন্ধ করে নিয়েছে। ঈশানের সেদিকে কোনো খেয়ালই নেই। ও তড়িহড়ি করে আদ্রিতার সামনে বসলো। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগে ঈশান ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিল। আদ্রিতা ভাবছে ঈশান হয়তো এখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরবে কিংবা ওর হাতে চুমু দেবে, কিন্তু ঈশান ওর ধারণাটা ভুল করে দিল। এখন কেমন আছো? ঈশানের কথাতে আদ্রিতা ওর দিকে তাকালো। খেয়াল করলো ঈশানের চোখে পায়নি, টলটল করছে। লজ্জায় আদ্রিতা মাথা নেই হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান আবার বলতে লাগলো, জানি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু দেখো আমি তো কোনো অন্যায় করিনি, তোমাকে ভালোবেসেছি। আরে বেবিটা তো তোমার আমার দুজনেরই, তাই না? আমি বুঝতে পারছি না কি বলবো। এই জিনিসটা আমার না খুব কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ভয়ও লাগছে। মনে হচ্ছে তুমি এই বেবিটা নিয়ে খুশি নও। ঈশানের এরকম ধারা কথা শুনে আদ্রিতার অসহায়ভাবে ওর দিকে তাকালো। তখন ও আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা রাগ অভিমান যদি তোমার আমার উপর থাকে সেটা আমার উপর দেখিও, তারপরও ভুলে বেবিটার কোনো ক্ষতি করো না। ও তো আমার একার বেবি নয়, বলো তোমারও। তাই প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আর আমি কথা দিচ্ছি তুমি ওকে যদি রাখতে না চাও তাহলে ও পৃথিবীতে আসার সাথে সাথেই আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপর আমার বেবিটার কোনো ক্ষতি করো না প্লিজ। ঈশান কথাগুলো বলেই কান্না করে দিল। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদ্রিতা ভাবতেও পারেনি এমন একটা দিনে ঈশান এমন কথা বলবে। ওর এমন কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, ঈশান এসব কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমাকে এতটা বাজে ভাবতে পারছো? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে, আপনি একটাবার নিজে থেকে আমার খোঁজ খবর নেননি। 2টা মাস হয়ে গেল আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছেন। আমি একবার বলতেই আপনি বাসায় চলে আসছেন, কিন্তু দেখেন 1টা মাস তো আমরা সাথেই ছিলাম। আর এই বেবিটা যে আমি এটা খুব ভালো করে জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটা আমাকে জানতে বাকি নেই। তাই প্লিজ অন্তত কোনো ক্ষতি করিয়ে না। সি ঈশান, তুমি এসব কি বলতে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি, তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দিব? ওকে আমি কষ্ট দিব? তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারলে? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি বেবিটা। ঈশানের কথাটা শেষ করার আগে আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এসব বললে আমার খারাপ লাগছে। তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারছো? ছি, আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার স্বামী হয়েও আমাকে এরকম একটা কথা বলতে পারছো। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারছিলাম না, রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম, কারণ আমি তোমার এত ভালোবাসার পরও তোমার ভালোবাসায় আমি বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি 1টা মাস যাবৎ শুধু তোমাকে নিয়েই ভেবেছি,
ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসা বুঝতে পারলাম তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয়ে ওদেরকে বলতে পারিনি যে ওরা হয়তো আমার উপর রাগ করবে। এমনিতেই সবটা জানার পর ওরা আমার সাথে কথা বলবো না। একবার কেউ আমাকে নিতে আসেনি। হ্যাঁ, এটা আমার দোষ। তাই বলে এরকম না যে আমি তোমাকে মানতে পারিনি বলে আমার বেবিটাকেও মানতে পারবো না। আমি স্বামীর ভালোবাসা ছাড়া কতটা কষ্টে একটা মাস পার করেছি। যখন তুমি আমাকে স্পর্শ দিয়েছিলে হয়তো মন থেকে মানতে পারিনি, কিন্তু শেষ একটা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফে কতটা প্রয়োজন। তার মানে আপনি? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে আদ্রিতা ঈশানকে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার সেই জুনিয়র মাতাল দেবরটাকেই ভালোবেসে ফেলেছি। আর এত ভালোবাসি যার জন্য তার অস্তিত্বটা আমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আমি কি করে তাকে কষ্ট দিব বলো? তুমি প্লিজ আর কখনো এসব কথা বলো না জান। এর মাঝে ওর আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে তার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকেই বা লাভ কি। তারপর যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়ে বা লাভ কি, তার উপর যদি এখন এইসব কিছু বলে তাহলে ওর আব্বু আম্মু এই নিয়ে কথা বাড়াবে। তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমায় কষ্ট দিয়ে, এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি সবসময় আমার সাথে যেভাবে মিসবিহেভ করবে আমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে আর ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমার মাঝে খুঁজে পাবো। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগে আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ওর সারা মুখে কিস করতে লাগলো। ওর আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে ওকে দেখে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, এই পাগলি কি বলছো এগুলো? হ্যাঁ দেখো, আব্বু আম্মু বোন, তোমার আব্বু আম্মু পর্যন্ত তাকিয়ে আছে, ছাড়ো এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরো লজ্জা লাল হয়ে গেছে। তারপর ঈশানের বুকে মুখ গুজে ওকে জাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতেই মিহি বলতে লাগলো, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, এখন চলো আমরা এখান থেকে যাই। এখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দেয়। তো 5 বছর পরের ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, কারো আদো আদো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি গুটি পায়ে ও এগিয়ে এসেছে। ঈশান পিচটার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালগুলো টেনে দিয়ে কপালে একটু চুমু দিয়ে বলতে লাগলো, কেন মামনি, কি হয়েছে? তুমি তোমার মামনিকে কেন বুঝছো? না মানে আমি না, একটা কথা শুনেছি বাবাই। কি কথা আমার পিচ্চি পরিটা? আমি বলবো কিন্তু তুমি মামনিকে বলবে না, কেমন? না হলে মামনি আমাকে বকা দিবেন। আচ্ছা বলো। বলবো না, তুমি আমাকে বলো। বাবাই, আমি শুনেছি আম্মু নাকি তোমার থেকে সিনিয়র। হ্যাঁ মামনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে এসব কথা কে বললো? মামনি যেদিন বলেছিল আর তোমাকেও বলতেও বারণ করেছিল, এই জন্যই আমি বারণ করলাম যেন মামনিকে তুমি না বলো। বাবা মেয়ে মিলে এখানে কি লুকিয়ে লুকিয়ে কথা বলা হচ্ছে শুনি? আমাকে রেখে কি সব বলা হচ্ছে? বাবাই চুপ করো, মামনি এসে গেছে আর কখনো কিন্তু এইসব বলবে না, আর যদি বলো তাহলে বলবো আমি এগুলো বলিনি, কেমন? তন্নি আব্বুকে ছেড়ে দিয়েই দৌড়ে চলে গেল আর আদিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসেই ওর সামনে দাঁড়াতে আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ও আদ্রিতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এই এমন করে তাকিয়ে কি দেখছো শুনি? কথা বলে শেষ করতে পারলো না।
ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর আদ্রিতা একটা রাগে মুড নিয়ে বলল, এই তোমার মতলব কি? এই ভর দুপুরে কি শুরু করলে বলো আবার? এমন করে তাকিয়ে আছো কেন? আমার বউটাকে দেখছি তাতে তোমার কি? আর এমন করে তোমাকে কেন কাছে টেনে নিচ্ছি বুঝতে পারছো না? এখন আমার আদর আদর হচ্ছে। আর তন্নি সেদিন বলছিল ওর পুচকে একটা ভাই আসবে কবে, সেজন্য ভাবছিলাম যে খুব শীঘ্র ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। আদ্রিতা রাগ করবে কি? ঈশানের এরকম কথাতে লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না ফাজিল একটা, খালি এসব বলে লজ্জা দাও। তার উপর জানো, এইসব বললে আমার প্রচণ্ড পরিমাণ লজ্জা লাগে, আর তুমি সেগুলোই করো। তোমাকে লজ্জায় ফেলতে তো আমার ভালোই লাগে। লজ্জায় যখন তোমার গালগুলো লাল টমেটোর মতো লাল হয়েছে না, তখন তোমাকে আদর করতে বেশ লাগে। যা দুষ্টু, তুমি শ্রোতাদের সামনে কী সব উল্টাপাল্টা বলো? হ্যাঁ, তুমি না আসলে অনেক দুষ্টু আর লুচ্চু একটা। তাহলে তো লুচি করে এটা করেই দেখাতে হয়। এই না, উল্টাপাল্টা কিছু করবে না কিন্তু এখন। কে শুনে কার কথা? ঈশান হুটহাট করে আদ্রিতাকে হ্যাঁচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর দিকে ঠোঁট জোড়াই গেল। আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে নিল। এই যে আপনারা কি দেখছেন? গল্পের প্রথম দিক থেকে অনেক রোমাঞ্চকর সিন দেখে নিয়েছেন, এখন আর দেখতে হবে না। আশা করি পরবর্তী গল্পে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন।